পুলিশ ফাইল। খুঁজে পাবে কি পাবে না। শুনছেন? বলছি 3 দিন যাবৎ ঘুরছি, আমাদের একটা ডায়েরি লেখানোর ছিল, কিছুতেই লেখানো যাচ্ছে না। আরে বাবা, আর একটু আগে এলেন না, বড়বাবু তো এক্ষুনি বেরিয়ে গেল। এখন কখন আসবে কি করে বলি বলুন তো? কালও এসেছিলাম, বড়বাবু তো এলোই না। মেজবাবু আছে তো, ওনাকেই না হয় বলবো। এই তুই কিছু করিসনি? না স্যার, চুরি করিসনি? না স্যার, চুরি করিসনি? না স্যার, আমি কিছু করিনি স্যার। তুই সাইকেল চুরি করেছিস? না স্যার, আমি সাইকেল চুরি তুই করিনি। নেশা করেছিস? এই বল, আমি সাইকেল চুরি করিনি। ও নেশা করে না? বল না, বল না। এই না স্যার, তুই আমি- নেশা করিসনি? না স্যার, আমি নেশা তুই করিনি। সাইকেল বেচে নেশা করেছিস? না স্যার, আমি সাইকেল বেচে নেশা তোকে আমি করি না। এক্ষুনি লকাবে পড়বো। না স্যার, বহুতবার না বেড়েছিস। স্যার, না স্যার, বিশ্বাস করুন, আমার কথাটা শুনুন স্যার। এই, আমি যে- ওকে এক্ষুনি লকাবে নিয়ে যান। স্যার, 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 স্যার। যা, স্যার, শোন, স্যার, শোন, স্যার, শোন, শোন, এই দেখ, তোকে না আমি কালই কোর্টে চালান করবো। স্যার, আমার দোকানের ব্যাপারটা দেখুন স্যার। স্যার স্যার স্যার, আমি একটা অভিযোগ জানানোর জন্য 5 দিন ধরে ঘুরছি স্যার, আমার অভিযোগটা নিয়ে নিন। ও, আমি কার কথা শুনবো? স্যার আমি স্যার অনেকদিন ধরে ঘুরছি স্যার। সরকারি চাকরি করি বলে কি আমার কোনো বিরাম নেই? আপনাকে বললাম স্যার। যাও 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 যাও, তোমরা সবাই চলে যাও। স্যার, স্যার, দেখছে বড়বাবু নেই। আমার অভিযোগ ওদিকে আমার ফোনটা পেয়ে চলেছে, কেউ ধারে কাছে নেই, দেখি সব আমাকেই সামলাতে হবে। দেখি দেখি, সরো 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 সরো। হ্যালো, বাগদা থানা, কে বলছেন? ও ইয়েস ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। না, বড়বাবু একটু বেরিয়েছেন। ও স্যার, কিছু বলতে হবে ওনাকে? স্যার আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আচ্ছা, আচ্ছা, একটা ডায়েরি নিন না স্যার। এই চুপ, দেখছি আমি ফোনে কথা বলছি, একদম চুপ করে দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। না না, আমি স্যারকে বলে সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, রাখছি। স্যার স্যার বলছেন স্যার, কটা বাজে? কটা বাজে? 2:30। এখন লাঞ্চ টাইম, 1 ঘন্টা পরে আসবে। স্যার আমি আজ কতদিন ধরে ঘুরে যাচ্ছি, একটা ডায়েরি নেওয়া যাচ্ছে না স্যার। আমিনা, 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 আমিনা।
করছিলে? কি করছিলে এটা তুমি? আমি আর বাঁচতে চাই না, আমাকে কেন বাঁচালে? তুমি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ? বলো, আমি কি তোমাকে ছেড়ে চলে গেছি? বলো না, আমি গেছি তোমার ছেড়ে চলে? আমি আর তোমাদের কারণ নই গো, কারণ নই। তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। যে দোষ তুমি করনি, আমি তো জানি যে দোষ করনি, তার শাস্তি কেন নিজের মাথা পেতে নিচ্ছ? শাস্তি যারা পাবে তাদেরকে শাস্তি দাও, তাহলে তুমি আমাদের শাস্তি দিচ্ছ, তোমার ছোট ছেলেটাকে শাস্তি দিচ্ছ তুমি। নিজেকে সাজা দেওয়া ছাড়া তো আর কোনো ক্ষমতা নেই গো। তুমি এমন ভাবছো কেন? আমি তোমার পাশে আছি, আমি তোমার লড়াই লড়বো, আমার হয়ে লড়বো এই লড়াই। আল্লাহ আমাদের পাশে আছেন। এই শোনো, আমি যা যা বললাম ঠিক তাই তাই করবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সাহায্য করব। আরে রায়বাবু চলুন চলুন, আমাদের বসে থাকার সময় নেই। কি বলছেন স্যার? বসবো কোথায়? সেই সকাল থেকেই তো দাঁড়িয়ে আছি, আর একের পর এক ঝামেলা শুধু লেগেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই গাড়ি রেডি করুন। হ্যাঁ হ্যাঁ, আরে 2-3 হাজার লোকের ভিড় তো হবে। আরে ম্যাডামের প্রোটেকশন বলে কথা, ফোর্স তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। স্যার, আমি জব্বর সপ্তাহখানেক ধরে একটা অভিযোগ জানাবো বলে ঘুরে যাচ্ছি, আমাদের একটু কথা বলার সময় দেবেন স্যার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা কাজ কর, হ্যাঁ 3টের পর আয়, তারপর দেখছি। স্যার, রোজ আসছি আর চলে যাচ্ছি, গরিব মানুষ স্যার। আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে কে শুনবে? এই শোনো, আমরা হলাম পাবলিক সার্ভেন্ট, আমাদের কাছে গরিব বড়লোক বলে কোনো ভেদাভেদ নেই। আর স্যার বললেন না এখন সময় নেই, যাও যাও, ম্যাডামের মিটিং, পলিটিক্যাল ব্যাপার, সময় মতো না গেলে না ওই চেয়ারটাই উল্টে যাবে। যাও যাও, পরে আসবে পরে আসবে। স্যার হ্যাঁ আমি রেডি, আসুন স্যার। হ্যাঁ চলুন। স্যার, স্যার, অভিযোগ আপনাদের নিতেই হবে স্যার, আমরা হাল ছাড়বো না। শুনলে না, পার্টির মিটিং আছে, পাহারা দেবে। যারা ভোট নেয় তাদের জন্য সব, আর যারা ভোট দেয় তাদের জন্য। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি এই থানার অফিসিয়াল কাজ করি। আমি কয়েকদিন ধরে দেখছি আপনারা থানায় আসছেন আর চলে যাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনাদের কাজটা ঠিকঠাক হচ্ছে না। জানতে পারি কি ব্যাপারটা? আমরা একটা অভিযোগ নিয়ে আসছি, কিন্তু কারোর আমাদের অভিযোগ শোনার মতো সময়ই নেই, কিছুতেই ডায়েরিটা লেখাতে পারছি না। দেখুন, আপনাদের সমস্যাটা কি আমি তো জানি না, তবে আমি এটুকু বলতে পারি, থানা যদি কোনো অভিযোগ না নেয় সেক্ষেত্রে আপনারা কোর্টে গিয়ে অভিযোগ জানাতে পারেন। কোর্ট নোটিশ পাঠাবে থানাকে, থানা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য। আমরা তো অত শত বুঝি না, গরিব মানুষ। আইন সবার জন্য সমান, সে গরিব হোক আর বড়লোক হোক। তবে আমার মনে হয় বনগা কোর্টে গিয়ে আপনাদের অভিযোগ জানানো উচিত। সকাল 10টার মধ্যে পৌঁছাতে গেলে আমাদের 8টার সময় বেরিয়ে পড়তে হবে। ছেলেকে তোমার মায়ের কাছে রেখে আসবে, ও বেচারা আমাদের সাথে ঘোরাঘুরি করলে শুধু শুধু ওর কষ্ট বাড়বে। ভোরবেলা উঠে তুমি ওকে রেখে এসো, আমি মায়ের গ্রামে যাব না। ঠিক আছে, আমি দিনুর বউর কাছে ওকে একবেলার জন্য রেখে আসবো। তুমি একটা ব্যাগে ওর 2-4টে জামা কাপড় গুছিয়ে রাখো। ওই লোকটার কথা শুনে থানার লোকেদের বিরুদ্ধে কথা বলাটা কি ঠিক হবে? যদি হিতে বিপরীত হয়? কি হবে? আমাদের সাহায্য করবে না তো? এমনিতেই তো করছে না। মনে রাখো, বাপেরও না বাপ আছে, দেখি না কি হয়। আইন আদালতে তো অনেক ঝামেলা। তুমি এত দুশ্চিন্তা করছো কেন? রাস্তায় না নামলে বুঝবো কি করে কোথায় কি বিপদ আছে? কেন জানি না আমার মন বলছে কোর্টে গেলে আমরা আমাদের অভিযোগ জানাতে পারবো।
আমি একদিন কোর্টে সওয়াল করলে 5,000 টাকা নিই, তবে সেটা পার্টি বুঝে, সবার থেকে নয়। আমরা জানি স্যার, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আর স্যার কেসটা জেনুইন। আমি চোরেদের কেস লড়ি না। আমি ওই টাকা নিয়ে রাতকে দিন, দিনকে রাত আমি করতে পারি না। আমি চেষ্টা করি অন্যায়ের সাথে আপোষ না করতে। হ্যাঁ, ঠিক আছে, আজকে আপনি আসুন, আমার একটু তাড়া আছে। নেক্সট ডেতে দেখা হবে। নমস্কার স্যার। ওকে ওকে, নমস্কার। স্যার আসবো? কে? আসুন ভাই। এসো, ভিতরে এসো। দাঁড়িয়ে আছেন কেন? বসুন, তাড়াতাড়ি বলুন, আমার আবার একটু তাড়া আছে। স্যার আপনারও তারা আছে? কেন? আমার তাড়া থাকতে নেই? আমি কি অত অকাজের লোক বলে আপনার মনে হয়? ক্ষমা করবেন স্যার, 7 দিন ধরে থানায় অভিযোগ জানাবো বলে ঘুরে বেড়াচ্ছি। সবার তারা আছে, সবাই ব্যস্ত। আমাদের মতো গরিবদের কথা শোনার মতো সময় কারোর কাছে নেই। শেষে একজন দয়া করে এই কার্ডটা দিলেন, বললেন আপনার সাথে দেখা করতে, আপনি আমাদের সাহায্য করতে পারবেন। এখন আমিও যদি বলি আমার তাড়া আছে, তাহলে আপনাদের তো খারাপ লাগবেই। ঠিক আছে, আমি 10 মিনিট সময় দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি বলুন আপনাদের বক্তব্যটা, আমি শুনছি, বলুন। স্যার কিছুতেই থানায় অভিযোগ জানাতে পারছি না। কোনো না কোনো কারণে ওরা রোজ আমাদের ঘোরাচ্ছে। তারপর উনি পরামর্শ দিলেন যে আদালতে গিয়ে অভিযোগ জানাতে, তাহলে আমরা সুবিচার পাবো। হ্যাঁ, সে ব্যবস্থা তো করা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে, কিসের অভিযোগ, সেটা তো আমাকে জানাতে হবে। স্যার আমার বউ মিনা, ওর জীবনে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। বলো। স্যার, এটা আমার বিয়ের আগের ঘটনা। অবশেষে মিনা তার অভিযোগ জানানোর একটি জায়গা পেল। একজন পরোপকারী মানুষ তার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ না জেনেই থানায় অভিযোগ জানাতে পারছে না বলে তাকে বনগাঁ আদালতে যেতে বলেন। তারই পরিচিত উকিলের কাছে সব কথা জানাতে বলেন। যখন একটা দরজা বারবার খোলার চেষ্টা করার পর তারা আশা হারিয়ে ফেলেছিল, তখন হঠাৎ করে তাদের সামনে অন্য একটি দরজা খুলে যায়। দেখা যাক কি অপেক্ষা করে আছে মিনার জন্য। পানিটা খেয়ে নে। খাবো না। সকাল থেকে তো একটুও পানি পেটে পড়েনি। খাবো না বলছি তো। আমার হাতে অনেক কাজ, তার উপর রান্না হয়নি। জব্বর বাড়িতে আছো? কি ব্যাপার বলুন? এটা কি জব্বরের বাড়ি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি বাগদা থানা থেকে এসেছি। আপনাকে এবং আপনার স্বামীকে কাল সকাল 10টায় বড়বাবু থানায় ডেকেছে। এই চিঠিতে তাই লেখা আছে, মনে করে চলে যাবেন। উকিল বাবু কাজটা করে দিল। আল্লাহ আপনার ভালো করবে। কই গো মিনা? হ্যাঁ, কোথায় গেলে? দাও দাও দাও, কেন ব্যাগটা দাও। কেন 400 টাকা ঘরে রেখে দিও। বলছি, কালও তোমার কাজ আছে? হ্যাঁ গো, এই একটা দেয়াল গাঁথার কাজ চলছে, 3-4 দিন টানা চলবে। থানায় দৌড়াদৌড়ি করে কাজকর্ম তো সব মাথায় উঠেছিল, ওই আর কি একটু হাতে টাকা পয়সা রোজগার করে নেওয়া। আমার জন্যে তোমার রোজগার অনেক ক্ষতি হয়ে গেল। এইটা তুমি কি কথা বললে? আমি রোজগার করি কাদের জন্য? তোমাদের ভালো থাকার জন্যই তো। আর ক্ষতি তো আমাদের ওরা করে দিল। অভিযোগটা তখন নিয়ে নিলেই হতো। কতদিন ঘোরানো বলো তো অভিযোগটা নেওয়ার জন্য?
ওদিকে থানাতে কোর্টের থেকে কোনো চিঠি এসছে কিনা কিছুই তো বুঝতে পারছি না। 1 সপ্তাহের উপরে তো হয়েই গেল। থানা থেকে কাগজ দিয়ে গেছে আজ। কাগজ দিয়ে গেছে? এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? হ্যাঁ, কি বলেছে বলো, কি বলেছে? কাল সকাল 10টায় তোমাকে আর আমাকে থানায় যেতে বলেছে। আচ্ছা, এই ভালো খবরটা তুমি এতক্ষণ চেপেছিলে কেন? কেন বলো? কাল আবার একটা দিনের কাজ নষ্ট। তা বন্ধ হলে হবে, নষ্ট হলে হবে কাজ। আমরা এতদিন এই অভিযোগ লেখানোর জন্য এত লড়াই করেছি, এখন যখন একটা পথ খুলেছে শেষ করে দেবো। শোনো, এই কাগজটাতে সই করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি পাঠাবার ব্যবস্থা করে দাও। স্যার, ও স্যার, দেখো তোরা কি বলছে। এই কাগজগুলো স্যারকে দিয়ে দিন। আমাদের সকাল 10টার সময় আসার কথা ছিল। ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি। স্যার, এটা দিন। আরে আসুন আসুন আসুন, এই নাও, এই কাগজটা তুমি নিয়ে যাও। হ্যাঁ, বসো 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 বসো। এটা তো জেরক্স, অরিজিনালটা কোথায়? হারিয়ে যাওয়ার ভয়ে কাগজগুলো জেরক্স করে রেখেছি। উকিলবাবু অরিজিনালগুলো রেখে দিতে বলেছেন। ঠিক আছে। স্যার, ওই বনগা কোর্টের কেসটা, এদের ডায়েরি নিতে হবে স্যার। আজ এদিকে এসো। যাও, কেন স্যারকে নিয়ে রাখ। বসো। দেখো, সত্যি আমরা গত 1 সপ্তাহ ধরে খুবই ব্যস্ত ছিলাম, আর এই জন্য হয়তো থানায় তোমাদের অভিযোগটা জমা পড়েনি। আর এর জন্য তোমরা ভেবো না যে পুলিশ তোমাদের পাশে নেই। আমরা সব রকমভাবে তোমাদের সাহায্য করব। আমরা তো আপনাদের সাহায্যই চেয়েছিলাম, কিন্তু ওসব কথা বাদ দাও, তার আগে বলো তোমাদের অভিযোগটা কি? স্যার, আমার বউ সব বলবে, শুধু একটু মন দিয়ে শুনবেন স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি বলো। স্যার, আমার সঙ্গে চরম খারাপ কাজ করেছে বড়গাছা গ্রামের 2 মহিলা। একজনের নাম মিতুল আর একজনের নাম শ্যামলী। ওই বড়গাছা গ্রামেই আমার বাপের বাড়ি। আমার সঙ্গে এই খারাপ কাজ করার কারণ হলো আমার উপর জমানো রাগ। কি কারণে ওরা তোমার উপর রাগ করেছিল? কি করেছিলে তুমি? কি করেছিলাম, কেন করেছিলাম সব বলছি। আপনারাই বিচার করবেন আমার কতটা দোষ ছিল। আমার বিয়ের আগের ঘটনা, আজ থেকে 12 বছর আগে। তখন আমি আমার বাপের বাড়িতে। বেলা, আজ আর তোদের বাড়ি যাবো না রে। বাহ, খুব ভালো। কিন্তু তুই এটা আমাকে না বলে আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে বলবি যে কাকিমা আজ আমি যাব না। তোর মাকে বলতে হলে তো তোদের বাড়িতেই যেতে হবে। তুই একটু বলে দিতে পারবি না? না, আমি পারবো না, কারণ তুমি আমাদের বাড়িতে না গেলে আমাদের বাড়িতে যে ঝড়টা উঠবে সেটা আবার আমি সামলাতে পারবো না। সে কি রে, ঝড় উঠবে কেন? বারে, মা যে তোমার জন্য ওল চিংড়ি আর দেশি ট্যাংরা মাছের ঝোল করেছে সে কি এমনি এমনি? ওরে বাবা, যাবো বলেছিলাম বলে এত কিছু। কি মনে করেছিস তুই আমার মাকে? আমার মার কিন্তু সব মনে আছে যে তুই এসব পছন্দ করিস। তাই যেই শুনেছে তুই আমাদের বাড়িতে আসবি, অমনি মা ওই সকাল সকাল ওই যে আমাদের পাশে বাড়ি কাকুটা আছে না, ওনাকে দিয়ে বাজার করিয়ে এতক্ষণে ওদের রান্না হয়ে গেছে। আর এরপরে যদি তুই না যাস তাহলে তো আমি আর কি স্কুল, তাহলে তো আমাকে যেতেই হবে। হ্যাঁ। ওই মানুষটাকে আমি কিছুতেই কষ্ট দিতে পারবো না। ও শুনে তাড়াতাড়ি খিদে পেয়ে গেল আরো। চল চল, হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল। হ্যাঁ। আর না মাসিমা, এবার পেট ফেটে যাবে। আরে তুই তো রোজ আসিস না, খা না, পেট ভরে খা। পেট ভরে বেশি হয়ে গেছে। চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ, উফ, ফাটাফাটি হয়েছে। ব্যাস হয়ে গেল। মায়ের সামনেই বললি, এরপরই মা বলবে কতদিন মেয়েটাকে খাওয়াই না, একটু ওকে নিয়ে আয়। আরে মার তো ওই একটা জিনিসই আনন্দ, রান্না করা আর সবাইকে খাওয়ানো। আপনি
এমন থাকুন মাসিমা, আমি আসবো আর পেট ভরে খাবো। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবি না? আমি কি রোজ রোজ খাওয়াতে পারবো তোকে? হ্যাঁ, মায়ের ওই একটাই চিন্তা জানিস তো, বিয়ে হয়ে গেলে আমরা তো শ্বশুর বাড়ি চলে যাব, তখন তো আর আমরা এভাবে খেতে পারবো না, সবাইকে খাওয়াতে খাওয়াতেই তো আমাদের দিন শেষ হয়ে যাবে। তাই এখন ভালো করে খেয়ে নাও। এই জন্যই তো মা, মানে আমার আম্মাও তাই বলে, আমার জন্য বেশি করে রাখে, বলে কোথায় গিয়ে পড়বি, কি খাবি না খাবি। মায়েরা সব এক রে। এই বেলা, বেলা বাইরে এসো। এই রে, শ্যামলীদির গলা। আমি তো আজকে সমিতিতে যেতে ভুলেই গিয়েছিলাম। শ্যামলীদি, আমি তো আসছি, দাঁড়াও। হ্যাঁ, এসে উদ্ধার করো। ওর কথায় তো খারাপ না, শুধু ঝগড়া করার চেষ্টা করে। সমিতিটা কি? আরে আমরা 12 জন মেয়ে মিলে টাকা দিয়ে একটা সমবায় সমিতি করেছি, তাতে যে যার সুবিধা মতো টাকা নিতে পারে। আর নিয়ম হচ্ছে সপ্তাহে সপ্তাহে সমিতিতে গিয়ে টাকাটা শোধ করতে হবে। আজ আমার সমিতিতে গিয়ে 500 টাকা দেওয়ার কথা ছিল, আর আমি একদম ভুলে গেছি, তাই বাড়ি বয়ে চাইতে এসেছে। এই ঘরে লুকিয়ে আছো কেন? বাইরে এসো। এই শ্যামলতি, তুমি কি কথা বলছো? 500 টাকার জন্য কেউ ঘরে লুকিয়ে থাকবে কেন? কটা বাজে এখন? কটা বাজে? 2টোর সময় লোকের বাড়ি এসেছো টাকা চাইতে, সে খেতে বসেছে, তোমাকে ভালোভাবে বললো বাইরে দাঁড়াতে, আর তুমি বাজে কথা বলছো কেন? কি হলো কি? সবাই মিলে বাড়িতে এসেছে কেন? আরে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? ছোট লোকের মতো এত চেঁচাচ্ছ কেন? টাকা পাই তাই এসেছি। কি বললে? ছোট লোক? তোমার এত বড় কথা? তোমার টাকা এটা? তোমার টাকা? টাকা সমবায়ের 12 জনের টাকা। তুমি কে হরিদাস পাল? হে, তুমি বলার কে? তুমি তো বাইরের লোক, আমি তো কথা বলছি আমার মেম্বারের সাথে। তুমি ছোট লোক কেন বললে? আপনারাই বলুন, দলের সদস্যকে ছোট লোক বলাটা কি ঠিক হয়েছে? না, এটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। না, এটা বলা ঠিক হয়নি। আচ্ছা, আজকে তো আমাদের টাকা দেওয়ার ডেট। আজকে টাকা দেব। আজকের দিনটা কি পেরিয়ে গেছে বলো তো? টাকা পাবো আবার চাইলে দোষ? ছোট লোক বললে কেন তুমি? তোমাকে ক্ষমা চাইতে হবে। তুমি কে বলা? ও তো ঠিকই বলেছে, ক্ষমা তোমাকে চাইতে হবে, না হলে তোমায় ছাড়বো না। এই বেলা, কত লোন আছে তোর? 8,000, 500 করে দিই। তবে 4 মাস তো আমি দিয়েছি। ও, 6,000 সমবায়ের লোন। প্রত্যেক মেয়ের দায়িত্ব আছে টাকা তোলার। শ্যামলীদি যদি ক্ষমা না চায়, তাহলে বেলা লোন শোধ করবে না, শুধুমাত্র ছোট লোক বলার জন্য। এবার আপনারাই আলোচনা করে নিন। শুধুমাত্র একটা বাজে কথা বলার জন্যে আপনাদের সমবায়ের ক্ষতি হবে। তুমি বলার কে? ওকে বলতে হবে না, আমি বলছি। ক্ষমা না চাইলে টাকা আমি দেব না। যাও, আমায় বাদ দিয়ে দাও। হয় ও থাকবে, না হয় আমি। তোমরাই আলোচনা করে দেখো। যদি ও ক্ষমা চায় তাহলে আমি টাকা দিয়ে দেবো, আর না হলে আমি আর তোমাদের মধ্যে নেই। এই চল। আমি আমার বান্ধবীর এই অপমান সহ্য করতে পারিনি। শ্যামলীর এলাকাতে খুব বদনাম ছিল, ও সবার সঙ্গেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করত। আচ্ছা, সেদিনও একই কাজ করেছিল। ও সমবায়ের সবাই আলোচনা করে শ্যামলীরই অন্যায়। ও এই বাজে কথা বলার জন্যে ওকে ক্ষমা চাইতে হবে। তাই শ্যামলীদি বাধ্য হয়েই বিকেলবেলা আসে ওদের বাড়িতে সবাইকে নিয়ে ক্ষমা চাইতে। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। কার কাছে ক্ষমা চাইছো সেটা তো বলো। বেলা, আমি ক্ষমা চাইছি। কাউকে ছোট লোক বলার আগে 100 বার ভাববে। ঠিক আছে, আমি কমিটিতে আমার পাওনা 500 টাকা মিটিয়ে দিচ্ছি। তবে এবার থেকে দিন শেষ হওয়ার আগে কারো কাছে টাকার তাগেদা করা যাবে না। দিন ফুরোলে তারপর তোমরা যা বলার বলবে। এমনকি সবার সুবিধা অসুবিধা তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমাদের সবার ক্ষেত্রে এরম আর হবে না। এখানে সইটা করে দিন।
চলো শ্যামলিদি, তাহলে আমরা আসছি। এসো শ্যামলিদি, এসো চলো। এরপর আর কোনো ঝামেলা হয়নি। আমার বিয়ে হয়ে যায়, আমি মালঞ্চতে চলে আসি। আমার বরের কাজকর্মের অবস্থা খুব একটা ভালো নেই, মাঝে মাঝে ও শরীর খারাপ করে, সারা বছর কাজও জোটে না। তাই মাঝে মধ্যেই আমি বাপের বাড়ি গিয়ে থাকতাম। 2 মাস আগে আমি আমার বাপের বাড়িতে যাই। শ্যামলীদির বাড়ি আমার বাপের বাড়ির গ্রামে, তাই ও প্রতিবেশীদের থেকে খবর পায় যে আমি খুব কষ্টে আছি। তাই মাঝে মধ্যে বাপের বাড়িতে এসে থাকি। কিরে মিনা, কবে এলি? এই তো 2 দিন আগে। 2 দিন আগে এলি আর আজকে তোর সঙ্গে দেখা হলো? এবারে অনেকদিন পরে এলি বল। তোর মায়ের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়, প্রায় তোর কথাই বলে। সেই জন্যই তো মা, মেয়ের কথা আর কে ভাববে বল। কিরে, তোর বর আসেনি? কাজে কোথাও গেছে? না রে, কাজকর্মের অবস্থা একদম ভালো নেই। ও তো অসুস্থ হয়েছিল, ভারী কাজ একদম করতে পারে না। কি হয়েছিল? ছোট থেকেই বুকের দোষ, হাঁপানি মতো। 10 দিন কাজ করলে 5 দিন বসে থাকে। তাই ভাবছি ছেলেটাকে মায়ের কাছে রেখে আমি একটা কাজকর্মের খোঁজ করব। এই বুদ্ধিটা ঠিক করেছিস। দুজনে মিলে খাটলে সংসার ঠিক দাঁড়িয়ে যাবে। আজকাল মেয়েরে কত কাজ, কোনো মেয়ে বসে থাকে না। আচ্ছা এই, তুই সেলাই জানিস? শিখতে হবে, কিন্তু সময় কোথায়? ঠিক আছে, দেখি কোনো খোঁজ খবর থাকলে বলবো। আসি, হ্যাঁ। মিনা নিজের দুঃখের কথা পাড়ার এক পরিচিত মহিলার কাছে বলল। মিনা যে দুঃখ কষ্টে আছে এই কথাটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। কথায় আছে না, পাড়ার পুকুর পাড়ে কোনো কথা বললে সেই কথা পার্লামেন্টে পৌঁছয়। মিনা দুঃখে আছে শুনে মিনার পূর্ব পরিচিত পাড়ার শ্যামলী চলে আসে মিনার বাড়িতে। উদ্দেশ্য মিনার উপকার করা। ওর গেঞ্জিটা পর, কোনো কথা শুনিস না। কি করিস বলতো? এ নাও একটু চা আর মুড়ি খাও। আবার এসব আনতে গেলি কেন? গরিবের বাড়ি, এর থেকে আর কি বেশি দেবো বলো? তোর ছেলেটা ভারী মিষ্টি হয়েছে। হ্যাঁ মিষ্টি, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারছে, খালি মা আর মা। মা ছাড়া ওর চলে না। সে কথা বললে চলবে? পুরুষ মানুষ তো, খেটে খেতে হবে তো। তখন কি মা পাশে থাকবে নাকি? চিরকাল কি একই থাকবে? বড় হলে ঠিক হয়ে যাবে। এই শুনলাম তুই নাকি কাজকর্ম খুঁজছিস। দীপা বলছিল। তুই তো জানিস আমার চেনা জানা একটু বেশি। আমার পরিচিত একটা মেয়ে আছে, ও একটা ভালো বুদ্ধি দিয়েছে। আর তুই তো তোর ছেলে নিয়ে মায়ের কাছেই থাকিস। জানিস তো আমাদের এখানে কাজ করলে না ভালো টাকা পয়সা পাওয়া যায় না, কিন্তু মুম্বাইতে না অনেক টাকা। লোকের বাড়িতে থেকে খাওয়া পড়ার কাজ করলে না অনেক ভালো টাকা পাওয়া যায়। ওরা আমাদের রাখবে কেন? ভাষা বুঝি না, বলতেও পারি না। ওখানে কি বাঙালিরা নেই না? ওখানে সব বড় পয়সাওয়ালা লোকেরা থাকে। ওরা তো দেশের লোকে খুঁজছে। আর 2-1 মাস থাকলে তো তুই সব বলতেও পারবি আর বুঝতেও পারবি। এতে হাতে ঘোড়ার কি আছে? আর তুই ওখানে কি কাজকর্ম করছিস এখানে লোক জানবে কেন? আর 2-3 বছর থাকলে মোটা টাকা পাবি। বাড়ি ঘর সব ছেড়ে যেতে হবে, আমায় একটু ভাবতে দাও। তুই ভাব না, আমি 2-1 দিন পরে এসে তোর কাছ থেকে খোঁজ নিয়ে যাব। আমি মনে মনে ঠিক করে উঠতে পারিনি কি করব। ভাবছিলাম হঠাৎ শ্যামলীদি কেন যেচে আমার উপকার করতে এলো।
তারপর ভাবলাম 10-12 বছর আগের ঘটনা হয়তো ভুলে গেছে, আমি হয়তো ওকে খারাপ ভাবছি, ও সত্যি হয়তো আমার ভালো চায়। 2-1 দিন পর মিতুলকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ি এলো। চাচি, ও চাচি, মিনাকে একটু ডেকে দাও না গো। বসো এসো এসো, ঘরে এসো। এই শোন না, এ হচ্ছে আমার খুব ভালো বন্ধু মিতুল। জানিস তো, তোর জন্য একটা খুব ভালো কাজের সন্ধান নিয়ে এসেছে। মুম্বাইয়ের বড় ব্যবসায়ী, 15,000 টাকা মাইনে। আর তুই যদি ভালো কাজ করতে পারিস তাহলে 6 মাসের মধ্যে তোর মাইনে একদম বাড়িয়ে দেবে। আর ওরা হচ্ছে এই রাজ্যেরই লোক, বিরাট বড় ব্যবসায়ী। 15,000 টাকা? আরে হ্যাঁ হ্যাঁ, ওখানে 15-20 হাজার টাকা কামানো কোনো বড় ব্যাপার না। আরে তুমি আগে 6 মাস করো না, তারপর দেখো কত বড় বড় অফার আসবে তোমার কাছে। অফার মানে? আরে সুযোগ আসবে তোমার কাছে। কবে যেতে হবে? কাল রাতের ট্রেন। এত তাড়াতাড়ি? কেন বলছি, আমার দাদা কাল বম্বে যাবে। ও ওখানে তোমাকে সব কিছু বুঝিয়ে বাজিয়ে রেখে আসবে। আর একটা লোক তোমার সাথে থাকলে তোমার সুবিধেই হয় না? কিন্তু আমি ছেলে নিয়ে যাব। তুই তোর মায়ের কাছে রেখে যাবি? না না, মা ওকে সামলাতে পারবে না, ও খুব চঞ্চল। আচ্ছা ঠিক আছে, ছেলে নিয়েই চলো। কাল বিকেলবেলা আমি তোমাকে বিশুদার সাথে আলাপ করিয়ে দেবো। বিশুদার সব ব্যবস্থা করে রাখবে। বিকেল বেরিয়ে পড়তে হবে কিন্তু কাল 10:40-এ হাওড়া থেকে ট্রেন। বলছি ট্রেনের খরচ আর টিকিট এগুলো? আরে ও সব আমি ব্যবস্থা করে রেখেছি, তোমার টেনশন নিতে হবে না। তুমি শুধু বিকেলবেলা শ্যামলীদির সাথে স্টেশনে পৌঁছে যাবে ঠিক সময় মতন। ট্রেনের একটা রাত কাটার পর পরদিন সকালে আমাকে একটা অচেনা জায়গায় নামিয়ে দিল। ওই লোকটা বলল এখান থেকে আরও 2টো মেয়ে যাবে, ওখানে একদিন থেকে তারপর আমরা একসাথে যাব। চারপাশটা দেখে আমার মনে হলো আমি বিহারে এসে পড়েছি। তারপর একটা অটোতে করে স্টেশন থেকে 1 ঘন্টা দূরে একটা পাড়ায় একটা বাড়িতে এনে তুলল। চারপাশটা দেখে কেমন অদ্ভুত লাগছিল দিনের বেলাতেও। একটা ঘরে থাকার ব্যবস্থা করলো। সন্ধ্যাবেলায় আমার ছেলেকে নিয়ে চলে গেল খেতে দেবে বলে। তারপর বিশু আর কয়েকজন মহিলা এলো, বলল আমি বিক্রি হয়ে গেছি। তারপর আমার ছেলেকে দেখে অন্য ঘরে রাখলো, বলল আমি যদি ওদের কথা না শুনি তাহলে আমার ছেলেকে তিল তিল করে মারবে। ছেলের ভয় দেখিয়ে আমাকে দেহ ব্যবসায় নামিয়ে দিল। আমি বুঝতে পারলাম আমার জীবন শেষ। এইভাবে দিনের পর দিন কাটতে থাকলো। বুঝলাম শ্যামলী আমার উপর এইভাবে প্রতিশোধ নিল। আমি তো মরেই গেছি, তাই ভাবলাম যদি ছেলেটাকে বাঁচাতে পারি তাই পালাবার চেষ্টা করতে থাকি। তারপর একদিন সুযোগ এলো।
भाई काजीराम, बहुत अच्छे। ठीक है जाओ। और हाँ, यही आसपास ही रहना, ज्यादा दूर मत जाना, फिर तुम्हारी जरूरत पड़ेगी। ठीक, चलो। কাজ করতাম, মাছ ভাত, আলু ভাতে বহুত খেয়েছি। তুমি এখানে কি করে? আমার গ্রামের লোক আমাকে কাজ দেওয়ার নাম করে এখানে বিক্রি করে দিয়েছে। রাম রাম রাম, বহুত খারাপ আদমি। আমার আমার 8 বছরের ছেলেকে ওরা আটকে রেখেছে। আপনার পায়ে পড়ছি, আপনি আমাকে বাঁচান। वालों की भी कान আছে, कोई सुने নেবে না তো तुम्हारे साथ साथ আমাকে वो मेरे ফেলবে। मस्ती करने आया था यार, तुम तो আমাকে भी मुसीबत में ফেলে দিলে। আচ্ছা, উপরওয়ালা আপনাকে আমার ঘরে পাঠিয়েছে। আমার ছেলেটাকে বাঁচান, ওর কোনো দোষ নেই। আমার ছেলেটাকে বাঁচান। চুপ हो जाओ, इतना जोड़े जोड़े केदो না, চুপ हो जाओ। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। लेकिन কি করি? तो एक काम करो, सो पड़ो, ऐसे करके सो जैसे कि हमारा वो मिलन हो गया। ठीक, सो पड़ो, सो सो सो, सो। काशीराम, अरे ओ काशीराम, अरे आओ भाई, आओ आओ। और भाई बहुत मजा आया। देखो ये लड़की हमको बहुत पसंद है। ये रखो, जरूरत पड़ेगा और देंगे। ठीक है। हाँ, 2-4 घंटा और रहेंगे। ठीक है, कोई बात नहीं, मस्ती करो। ठीक बाबू, चल। तो देखो 2 घंटा আমি और থাকবে यहाँ पे। ठीक, ये মাঝখানে তুমি তোমার বাচ্চাকে ডাকো, खाना खिलाने के बहाने से डाको। ठीक, ऊपर वाले ने चाहा तो आज के रात ही पार कर दो तुम दोनों के। আপনি আপনি পার করে দেবেন আমাকে, পার করে দেবেন। भगवान ने चाहा तो सब ठीक ठाक हो जाए। ठीक, चिंता मत करो। সুযোগ বুঝে আমি আমার ছেলেকে আমার ঘরে নিয়ে এলাম, আর ওই লোকটা দালাল কাশিরামকে খাবার আনতে পাঠালো, আর আমাকে বাড়ির পিছনের রাস্তা দিয়ে পার করে দিল। আমি কোনো রকমে স্টেশনে এসে হাওড়ার ট্রেন ধরলাম। আমার বর ওখান থেকে আমাকে নিয়ে আসে। 12 বছর আগের একটা অপমানের প্রতিশোধ নিতে ও আমার জীবনটা শেষ করে দিল স্যার, আমার জীবনটা শেষ করে দিল। তাকে বোম্বে নিয়ে যাওয়ার নাম করে ট্রেনে করে তাকে বিহারে নিয়ে যায়। বিহারে নিয়ে যেয়ে সেখানে একটা পতিতালয়ে তাকে বিক্রি করে দেয়। তাকে দিনের পর দিন ওই পতিতালয়ে প্রস্টিটিউশনের কাজ করতে হলো, এবং তারপরে লাস্টে ওখানকার লোকের সাহায্যে খুব গোপনে সে পালিয়ে আসে। এবং প্রথমে যখন উদ্ধার করে নিয়ে আসে, যেহেতু পুলিশ এটা উদ্ধার করেনি, বাগদা থানার পুলিশ এটা এফআইআরটা করতে চায়নি, ও এসে বনগাঁ আদালতে লানেট এসিজিএম কোর্টে একটা 156 ক্লজ 3-তে মামলা করে। মামলা করার পরে কোর্ট অর্ডার দেয় এই ঘটনা তদন্ত করে এফআইআর স্টার্ট করে দোষীদের গ্রেপ্তার করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ পরবর্তীকালে কোর্টের অর্ডারে মামলা রুজু করে এবং সেই মেয়ে দুটিকে গ্রেপ্তার করে। এবং এদের সূত্র ধরে সেই লোকটিকে খোঁজার প্রক্রিয়া শুরু হয় যে মিনাকে বিহারে একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল। ছেলেকে বাঁচানোর তাগিদে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে মিনা। মিনার মনে শুধু একটাই ভয় ছিল, তার বর কি তাকে মেনে নেবে।
যারা তার সঙ্গে এত বড় অন্যায় করেছিল তারা কি পার পেয়ে যাবে? মিনার বর সবকিছু ভুলে মিনাকে বুকে টেনে নেয় এবং শুরু হলো তাদের লড়াই। আইনের সাহায্য নিয়ে যারা তার সঙ্গে এত বড় অন্যায় করলো তাদেরকে সাজা দিতে দুজনে উঠে পড়ে লাগলো। এদের দুজনের লড়াই এতক্ষণ ধরে আপনারা দেখলেন। আশা করব মিনা তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং অপরাধীরা সাজা পাক। আর সেই সঙ্গে আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা নারী পাচার রুখতে সমাজ এবং প্রশাসনকে একযোগে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।